আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করিম। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। কুমিল্লায় হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে বহাল, মুক্তি দাবিতে রাজধানীতে বিএনপির গণ অনশন। মাদারীপুরে 2 কিশোরী ও নোয়াখালীতে 9 বছরের শিশু ধর্ষণ, বার্ন ইউনিটের মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের জন্য মেডিকেল বোর্ড। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের সাথে সংঘর্ষে পুলিশ সহ আহত 7, ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার। হতাশাগ্রস্ত রোহিঙ্গারা স্বার্থান্বেষীদের ফাঁদে পড়তে পারে শঙ্কা প্রধানমন্ত্রীর, প্রত্যাবাসনে মিয়ানমারে চাপ বাড়ানোর আহ্বান। এবং শক্তিমান অভিনেতা টেরিস আমাদের প্রতি এফডিসিতে শেষ শ্রদ্ধা, নিজ জেলা মুন্সিগঞ্জে চতুর্থ জানাজার নামাজের পর চিরশয়ান। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জাপানে অ্যাকোয়ারিয়ামে চেরি ফুলের প্রদর্শনীর মাধ্যমে বসন্ত বরণের খবর। খামারে চারা লাগাইছি আনোয়ার শীট, গরু তাজা খামারি রাজা আনোয়ার সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। কুমিল্লায় বাস পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় খালেদা জিয়াকে দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে প্যারোলে মুক্তি নিয়ে বক্তব্য রাজনৈতিক দাবি করে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন আইনি পথে মুক্তি চান তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, যদি করা হয় তাহলে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। হাইকোর্ট কুমিল্লায় বাস পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বেগম খালেদা জিয়াকে যে জামিন দিয়েছিল তার বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। তবে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন না থাকায় এখনই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে জানান আইনজীবীরা। জামিনের চাইতে এখন বিতর্ক প্যারোলে মুক্তি নিয়ে। প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দিবেন কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া, তারপর যদি সরকার প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শর্ত আরোপ করে তারে মুক্তি দেবেন, সেটা কতটা ম্যাডাম মেনে নেবেন সেটা। সবকিছু বাঁকা চোখে না দেখার পরামর্শ দিলেন অ্যাটর্নি জেনারেল। সব কিছুই তারা যদি বাঁকা চোখে দেখেন তাহলে তো আর কোনো সমস্যার সমাধান হবে না। তারা তো যেটা চাচ্ছেন সেটা হলো এই ব্যাপারটাকে নিয়ে রাজনীতি করতে। এই বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কাছে কোনো এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, আমাদের যদি আইনের কোনো মানে থাকে তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাবো। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির নেতারা বলেছেন আইনিভাবে নয়, আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন কর্মসূচিতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা যোগ দিয়ে বলেছেন প্যারোলে মুক্তি নিলে খালেদা জিয়া আর গণতন্ত্রের মৃত্যু হবে। রাহুল রায়ের রিপোর্ট। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার প্রায় 14 মাস পর বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও নির্বাচনের আগে থেকেই বিএনপির দাবি ছিল কোনো বিশেষায়িত হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা হোক। দলের চেয়ারপারসনের সুচিকিৎসা আর মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনশন কর্মসূচি পালন করেছে দলটি। দেশকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে দেশ ও নেত্রীকে বাইরে নিয়ে এসে তার নেতৃত্বে আজকে এখানে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আইনি প্রক্রিয়া সম্ভবপর হচ্ছে না, একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই
বেগম খালেদা জিয়া আবার মুক্ত হয়ে আসবেন আমাদের মধ্যে। সেই কর্মসূচিতে সহ অবস্থান করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও। কোনো প্যারোলে যাবেন না, প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু। সেই জন্যে আপনাদের আমি বলবো, আপনাদের সাথে সংহতি না, আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে খালেদা জিয়া নয়, শুধু গণতন্ত্রের মুক্তি, মানুষের মুক্তি, এই দেশের স্বাধীনতার মুক্তির জন্য এখানে এসেছি, শুধু সংহতি প্রকাশ করতে। যদি দেশ নেত্রীকে মুক্ত করতে চান, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর ভিতরে স্লোগান দিয়ে মুক্ত হবে না, সারা বাংলায় ছড়িয়ে পড়তে হবে, সারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। সকাল 10টা থেকে শুরু হওয়া অনশন চলে বিকেল 4টা পর্যন্ত। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি খাইয়ে অনশন ভাঙেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মাদারীপুরে 2 কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সালিশ মীমাংসার নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্বজনদের। অন্যদিকে নোয়াখালীতে 9 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মাদারীপুর এবং নোয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত। মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের 7ম ও 5ম শ্রেণী পড়ুয়া 2 কিশোরীকে নির্জন ভবনে নিয়ে ধর্ষণ করে আটিপাড়া এলাকার বখাটে সাকিব, নয়ন, আলামিন, হৃদয় ও তার বন্ধুরা। 2 দিন আটকে থাকার পর বৃহস্পতিবার রাতে ওই ভবন থেকে তাদের উদ্ধার করে স্থানীয় জনগণ। এই ঘটনায় পুলিশের এসআই দেলোয়ার ও বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লার বিরুদ্ধে বখাটেদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মামলা না করতে 2 কিশোরীর পরিবারকে হুমকি দিচ্ছে স্থানীয় মাতব্বররা। এদিকে থানার পুলিশে লয়ে গেছে মাইয়া, মাতবারা কিছু করে না। এমনকি সাংবাদিকদের জানালে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। কি করা যায় আমার মাইয়া হন কোন আমনে কতর বিচার চাই। এটার বিচার আমরা চাই। বোনে যা করছে এটা মনে করেন এই বোন তো অন্য কেউ এখন আর এটা গ্রহণ করবে না। বখাটেদের পক্ষে পক্ষপাতিত্বের স্পষ্ট প্রমাণ মিলে সাবেক চেয়ারম্যান মতিন মোল্লার বক্তব্যে। এখনকার প্রমাণে বুঝি যে কিছু কাজ করছে, কম কটুক বেশি কটুক করছে, সে আলোকে আপনারা সকাল 8টা থেকে 10টা এর মধ্যে আমার সঠিক নিউজটা তথ্যটা দিবেন, তারপরে আমরা কি করবো না করবো এটা বিবেচনা করব। অভিযোগ অস্বীকার করেছে বখাটে সাকিবের পরিবার। শুনছি যে হারা 2টা মাইয়া আছে বোতাতন আইনকে রাস্তায় নামাইছে, আর মধ্যে পুলিশ লয়ে গেছে, আর ওরা সেমরা বলে দৌড়িছে। পরে রাতে সালিশি বসাইছে কেন? সালিশ এই বেরি বসায় বসাইছে হারমিনের বাড়ি। কেন বসাইছে? মেয়ে গানছে উড়ে কইলো। জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা ছাড় দিব না, একটা মামলা হলেও সবগুলোকে ধরবো। আর এই ব্যাপারে নাকি এটা সালিশি হইছে স্যার, জানেন কিনা? সালিশি যারা করছে তাদেরকেও আমি ধরবো। ওদিকে নোয়াখালী সেনবাগের বসন্তপুর বাজারে 3য় শ্রেণীর ছাত্রী 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাজন নামের এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। দেশের চেয়ারম্যান মেম্বার সবাই মানে কইতে আছে এখানে আর কিছু করার নেই। আমরা দ্রুততার সহিত তাকে ভর্তি দিয়েছি এবং প্রাথমিকভাবে তার শারীরিক এবং ফিজিক্যাল পরীক্ষাগুলো আমরা দ্রুততার সহিত সম্পূর্ণ করব। মাদারীপুর ও নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বার্ন ইউনিট। নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা এবং 3 শিশু সন্তানের অবস্থাও গুরুতর। চিকিৎসকরা বলছেন তাদের বাঁচাতে সব চেষ্টা করছেন তারা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান 75 ভাগ পোড়া ক্ষত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। অভিযোগ 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে যৌন হয়রানি করে। ওই ঘটনায় তার পরিবার মামলা করলে অধ্যক্ষের পক্ষের শিক্ষার্থী সহ কয়েকজন শনিবার তাকে পরীক্ষা কেন্দ্রে থেকে ডেকে নিয়ে গায়ে আগুন দেয়।
নুসরাতের চিকিৎসায় বার্ন ইউনিট কর্তৃপক্ষ অধ্যাপক ডাক্তার রাইহানা আউয়ালকে প্রধান করে 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে। আমরা সবাই দেখছি, রোগীটার সম্বন্ধে জানি, ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আজকে গিয়েছিলাম এই রোগীর সম্বন্ধে, ওনাকে যখন বললাম উনি জানতে চাইলেন এবং উনি বলেন যে যা করার দরকার তোমরা সব কিছু করো। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দিলেন যত দ্রুত সম্ভব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের থেকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এরপরই সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। বার্ন ইউনিটের এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছে একই পরিবারের 4 জন। নারায়ণগঞ্জের কদমতলীতে মা ফাতেমা শনিবার সন্ধ্যায় তার 11, 9 এবং 5 বছরের 3 সন্তানকে নিয়ে পড়তে বসায়। ওই সময় ঘরে অতিরিক্ত মজুদ থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয় মা সহ 3 সন্তান। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই যে আমার ভাই 4 জন মানুষ শেষ, এখন হে কি করবে? ও তো নিজে পাগলের মতো হইয়া গেছে। ওর কোনো জীবন আছে? এই জীবন তো এখানে শেষ। এক জীবন বাইরে কাটাইছে এই বউ বাচ্চার জন্য। এখন দেশে আসা 3 বছর হয়েছে, দেশে আসি ঢুকছে, এখন এখানে শেষ। এটা বলতেছে আপু জ্বলতেছে, আর ছোট ভাইটা বলতেছে আপু পানি দাও। গ্যাসের লাইন অলওয়েজ চেক করবেন, গ্যাস যাতে লিক হয়েছে নাকি, সিলিন্ডার, এগুলা প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা একটু চেক করবেন। ফাতিমার স্বামী আব্দুর রহিম বেগ কর্মস্থলে থাকায় প্রাণে বেঁচে যান। তিনি দীর্ঘদিন স্পেনে প্রবাসী ছিলেন। গত 3 বছর আগে দেশে ফেরেন। গতকালকের যে সিলিন্ডার বাস্টের ইনসিডেন্ট, সেক্ষেত্রে আমাদের 4 জন রোগী ভর্তি হয়। 4 জন রোগীর মধ্যে 1 জন মা এবং 3 জন সন্তান, প্রত্যেকেই খুব ক্রিটিক্যাল এবং যার মিনিমাম বার্ন তার হচ্ছে 90% উইথ ইনহেলেশন ইনজুরি, শ্বাসনালী পুড়ে গেছে সবারই। স্বজনরা বলছেন সিলিন্ডার বিস্ফোরণে একটি পরিবারের 4 জন অগ্নিদগ্ধ হয়ে একটি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের সাথে পুলিশের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ 7 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ডিবি পুলিশের একটি গাড়ি। সকাল থেকে মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের কর্মীরা। সে সময় তালা খুলতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল এবং জলকামান নিক্ষেপ করে। সে সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলে নেওয়া হয় ট্রেনের হোর্স পাইপ। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে যারা হতাশাগ্রস্ত, স্বার্থান্বেষী মহল তাদের খারাপ কাজে ব্যবহার করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাজ্যের এশিয়া এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া অনেক তরুণের হাতে কাজ নেই। তারা দেশে ফিরতে পারবে কি না, ভবিষ্যৎ কি, এসব তাদের হতাশ করছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে জোরালো চাপ দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এনরিকা নানজিয়াতা। সাক্ষাতে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সড়কে যারা গাড়ি চালান এমন প্রায় 16 লাখ চালকেরই লাইসেন্স নেই। আর সড়ক দুর্ঘটনা মামলায় 1% শাস্তি হয় না। 1.5 বছর আগে সড়ক নিরাপত্তা আইন পাশ হলেও বাস্তবায়ন হয়নি এখনো। এর মধ্যেই প্রতিদিনই সড়কে জীবন যাচ্ছে, রাজধানীও তার ব্যতিক্রম নয়। রাজধানীতে জীবনযাপনের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 6ষ্ঠ পর্ব। যে বয়স হলে মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামা যায়, সেই বয়সই হয়নি। তবু মোটরবাইক নিয়ে রাস্তায় নেমে গতির লড়াইয়ে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে নিহত হয়েছে 2 কিশোর। এরকম লাইসেন্স ছাড়া বা যেনতেনভাবে লাইসেন্স নিয়ে বেপরোয়াভাবে গণপরিবহন চালানোর কারণে প্রতিদিন ঝরে যাচ্ছে অনেক প্রাণ। যাত্রী কল্যাণ সমিতি জরিপ অনুযায়ী 2016 সালে দেশে 4312টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 6055 জন। 2017 সালে 4379টি দুর্ঘটনায় 7397 জন।
প্রতি বছর সারা দেশের মতো রাজধানীতেও দুর্ঘটনা বাড়ছে। আন্দোলন বিক্ষোভ তোলপাড় হলেও দুর্ঘটনা কমছে না। সড়ক দুর্ঘটনা মামলায় শাস্তি না হওয়াকে দুর্ঘটনা বাড়ার গুরুত্বপূর্ণ কারণ মনে করেন আইন বিশেষজ্ঞরা। আপনি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সাজার পরিমাণ আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি লেস দেন 1%, শতকরা 1%-এরও কম। সারা দেশে গাড়ি চলে 38 লাখ, রাজধানীতে 5 লাখের মতো। বিআরটি এর হিসেবেই চালকদের একটি বড় অংশের বৈধ লাইসেন্স নেই। গাড়ি চালানোর নিয়ম কারণ জানেন না তারা। রাজধানীর সড়কে মৃত্যু ঝুঁকির আছে এরকম নানা কারণ। রেজিস্টার্ড গাড়ি হলো 38 লক্ষ, আনরেজিস্টার্ড গাড়ি কিন্তু আরও অনেক গাড়ি। আমাদের চালকের ঘাটতি তো রয়ে গেছে আপনার 15-16 লক্ষ চালক ঘাটতি রয়ে গেছে, অথচ গাড়িগুলো চলতেছে, পথচারী আছে, তাদেরও তো দেখেছেন যে তাদেরও কিন্তু সড়কের কোনো জ্ঞান তাদের নাই। কিভাবে রাজধানীতে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা বলছি চুক্তিভিত্তিক গাড়ি ট্রিপ চালানো বন্ধ করতে হবে। চুক্তিভিত্তিকের কারণে অনেক চালক মালিককে নির্দিষ্ট টাকা দিয়ে সে বেশি উপার্জন করার জন্য সে অসম প্রতিযোগিতা করে। বেশিরভাগ ড্রাইভার মাদক সেবন করে ঢাকা শহরে, সেটাকে ডোপ টেস্ট করার জন্য অন দ্য স্পট ডোপ টেস্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যেন বাকিরা মাদক সেবন করে গাড়ি না চালায়, তাহলে সেখানেও কিন্তু দুর্ঘটনা কমে আসবে। সড়ক নিরাপত্তা আইন পাশ হয়েছে সংসদে, গেজেটও হয়েছে, তবে কার্যকর হচ্ছে না নতুন আইন। সড়ক পরিবহন আইন 2018 পাশ হয়েছে জাতীয় সংসদে 8 অক্টোবর 2018, কিন্তু সেই সড়ক পরিবহন আইন 2018-এর 1 ধারার 2 উপধারায় বলে দেওয়া আছে সরকার সরকারি প্রজ্ঞাপন দ্বারা যেদিন ইফেক্টিভ দিবে সেদিন থেকে আইনটি কার্যকরী হবে। এখন পর্যন্ত আজ পর্যন্ত এই ধরনের গ্যাজেট নোটিফিকেশন হয়নি। কাজেই ইফেক্টিভনেস যদি না থাকে এই আইন পাস হওয়া না হওয়া সমান। বিশেষজ্ঞরা মনে করেন পাস হওয়া আইনের সাজা ও ক্ষতিপূরণের দীর্ঘ প্রক্রিয়া আরও সহজ করা দরকার। তা না হলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাড়তে থাকলেও শাস্তি বাড়বে না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদের মরদেহ মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ের চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে শ্রদ্ধা জানান চলচ্চিত্র অঙ্গনে তার প্রিয় সহকর্মীরা। জাকি আক্তারের রিপোর্ট। মৃত্যুর আগে ছবি আঁকাআঁকি নিয়ে খুব ব্যস্ত ছিলেন দর্শক জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ। ইচ্ছে ছিল আত্মজীবনী লেখার, কিন্তু তা আর হলো না। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শক্তিমান এই অভিনেতা। রোববার বেলা 11:30টায় টেলিসামাদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার 4 দশকের কর্মক্ষেত্র এফডিসিতে। টেলিসামাদ থাকা মানে আমরা আনন্দ করতে পারতাম, আমাদেরকে হাসিয়ে ভুলিয়ে অভিনয় করতাম আমরা। টেলি চলে গেছে, তাকে ওই পুরস্কার, যে পুরস্কারটি শেষ পুরস্কার হয় চলচ্চিত্র, সেই পুরস্কারটি পাইনি যদি তোমরা বলো, তাহলে খুব দুঃখজনক। যতদিন চলচ্চিত্র থাকবে, টেলিভিশন থাকবে, আপনাকে মানুষ মনে রাখবে। এরকম ভালো মানুষ, এরকম ভালো শিল্পী চলচ্চিত্রের দ্বিতীয় টেলিসামাদ আসবে না। প্রিয় মানুষটিকে হারিয়ে শোকাহত পরিবারের সদস্যরা। আমার বাবা অভিনয় জগতে খুবই মজার লোক ছিলেন, বাসায়ও সে খুবই মজার লোক ছিলেন। তার ইচ্ছা ছিল অনেক একটা সে তার জীবনের হিস্ট্রি সে লিখবে। আমি খুবই প্রাউড ফিল করি যে আমার বাবা একজন গুণী মানুষ সব দিক থেকে, এবং সবাইকে অনেক হাসিয়েছে আর সবার শেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল। দোয়া ছাড়া কোনো কথা নাই, এই দোয়াটাই সবচেয়ে মেন। আপনাকে হাসাইছে, আপনাদের ইয়ে করেছে, সব কিছু করছে, আপনাদের সাথে রয়েছে, আপনারা দোয়া করলে আরো ভালো হবে। টেলিসামাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কদিন আগে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে অনেককে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। তার আগে 21শে পদক দেওয়া হয়েছে, সেখানেও অনেকে মরণোত্তর পুরস্কার পেয়েছে। সুতরাং পুরস্কৃত করার সময় আছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করবে। মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে চতুর্থ নামাজে জানাজা হয় টেলিসামাদের। এরপর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় 600টিরও বেশি চলচ্চিত্র অভিনয় করা গুণী এই ব্যক্তিত্বকে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আয়োজন করেছে উন্নয়ন সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে PKSF এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে প্রথম দিন 2টি সেমিনারে অংশ নেন
তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দেশের জনসংখ্যার 30% যুব সমাজ উল্লেখ করে বর্তমান সরকারের আমলে 3 কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে এ সময় তুলে ধরেন তারা। তবে যুবকদের কর্মসংস্থানে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অর্থনৈতিক সহযোগিতার বিকল্প নেই বলে মত দেন বক্তারা। 2 দিনের আয়োজনে বঙ্গবন্ধু, মানব মর্যাদা, মুক্তিযুদ্ধ, শিক্ষা, জলবায়ু পরিবর্তন সহ জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন সারা দেশ থেকে আগত যুব প্রতিনিধিরা। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে এবং অর্থনীতিকে গতিশীল করতে কাজের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন তথ্য ও কৃষিমন্ত্রী। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মমতা ব্যানার্জি নিজ হাতে পশ্চিমবঙ্গকে নানান সুবিধা থেকে বঞ্চিত করেছেন এবং দুর্নীতি করেছেন। তৃণমূল কংগ্রেসের ঘাঁটি পশ্চিমবঙ্গের কুচবিহারে নির্বাচনের প্রচারে নিজেকে চৌকিদার আখ্যা দিয়ে তিনি বলেছেন, লুট হওয়ার প্রতিটি পয়সার জন্য মমতাকে জবাব দিতে হবে। নাফিস ইফতেখারের রিপোর্ট। কুচবিহার পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও 2016 উপনির্বাচনে বামজোটকে ছাড়িয়ে ভোট প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে উঠে আসে বিজেপি। রাজ্যের ভোটের পরিসংখ্যানে দলকে আরও শক্ত অবস্থানে নিতে কুচবিহারে নরেন্দ্র মোদী। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জনসভায় মোদী অভিযোগ করেন, দিদি পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত করায় অন্যান্য রাজ্য লাভবান হয়েছে। লেকিন স্পিড ব্রেকার দিদি নে इस पर ब्रेक लगा दिया है। মমতা ব্যানার্জি অবৈধ অভিবাসীদের রক্ষা করে ভোট ব্যাংক নিশ্চিত করছেন, কিন্তু আমাদের সরকার অনুপ্রবেশকারীদের সরিয়ে দিতে আইন পাশ করেছে, কিন্তু মমতা ব্যানার্জি এই প্রক্রিয়ায় বাধা দিতে চান। ভারতের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূলের সময় সারদা, নারদা, রোজভ্যালির মতো দুর্নীতি পশ্চিমবঙ্গকে কলুষিত করেছে। একের পর এক দুর্নীতির লজ্জায় বাংলাকে ডুবিয়েছেন দিদি। তিনি রাজ্যের উন্নতি চান না, বরং উন্নতির রাস্তায় বারবার বাধা দিয়ে আসছেন। জনগণ ভোটে এর জবাব দেবে। ভারতের নির্বাচন সামনে রেখে উত্তরপ্রদেশে এসপি, বিএসপি, আরএলডি জোটের প্রথম র্যালিতে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী বলেছেন, বিজেপি তাদের নীতির কারণেই হারবে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে নিটল ডাটা বিশেষ সংবাদ। জাপানে ঘটা করে বসন্ত বরণের জন্য সবচেয়ে ভালো হলো সাকুরা নামে পরিচিত প্রস্ফুটিত চেরি ফুল। এবছর বসন্ত উদযাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে অ্যাকোয়ারিয়াম। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে টোকিওর অ্যাকোয়ারিয়ামকে রূপান্তরিত করা হয়েছে চেরি ফুলের স্বপ্নের এক জগতে। গোলাপি বর্ণে বর্ণিত হওয়া পুরো অ্যাকোয়ারিয়াম ছড়িয়ে দেয় মুগ্ধতার আবেশ। এমনকি গোলাপি রঙে সেজে উঠেছে জেলিফিশগুলো। অ্যাকোয়ারিয়ামের সাকুরা প্রদর্শনীর শোভা বাড়িয়ে দেয় পেঙ্গুইন এবং ডলফিনের চাপল্য। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। তামাক পণ্যের ওপর কার্যকরী কর আরোপের মাধ্যমে দাম বাড়লে তামাকের ব্যবহার কমবে এবং রাজস্ব বাড়বে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তামাকের দাম সবচেয়ে কম, ফলে তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ইকোনমিক্স অফ টোব্যাকো ট্যাক্সেশন ইন বাংলাদেশের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণা প্রকাশ করে তামাকের কর কাঠামোকে সহজ করা সহ নানা সুপারিশ তুলে ধরেছেন বক্তারা। আইনগুলো কার্যকর করে দাম বাড়ানো এবং সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলেও মতামত তাদের। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদে যাচ্ছি। দুবছর ব্লাস্টের আক্রমণে কুষ্টিয়ার গমের আবাদ এবং ফলন বিপর্যয় দেখা দিলেও চলতি বছর গমের ভালো ফলন পেয়েছে কৃষক। সেই সাথে বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান তারা। আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
কুষ্টিয়ায় টানা 2 বছর গম উৎপাদনে ধস নামলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত 2 বছর ব্লাস্টের আক্রমণে কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় গম উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে চলতি মৌসুমে কৃষি বিভাগ কৃষককে ব্লাস্টের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রচারণা ও বীজ শোধনের পরামর্শ দেয়। তাই গম চাষও দ্বিগুণ হয়েছে এবার গম মোটামুটি ভালো আছে, দানা মোটামুটি ভালো, তবে ধরেন ওই 8 থেকে 10 মণ এরকম ফলনে আসতে চায়। ফিলির অবস্থা, ঝড়ের অবস্থা মানে হচ্ছে আমি দুর্ধর্ষ করে দেখছি। আল্লাহ 10,000 টাকা প্রায় খরচ করেছি, ফসল ভালোই দিয়েছে আল্লাহ মালিক। ব্লাস্ট বা অন্য কোনো ছত্রাকের আক্রমণ না থাকায় বিঘায় গড়ে 14 থেকে 17 মণ পর্যন্ত ফলন পেয়েছেন কৃষক। বাজার এখন এর আগে ছিল 1000 টাকা করে বিক্রি করেছিলাম, কিন্তু এই লাস্টে আবার দেখছি একটু দাম কমছে। ওই অনুযায়ী গমের তো খরচা একটু কম, তবে ওই অনুযায়ী লাভ আছে কিছুটা। কৃষি বিভাগের তৎপরতা ও প্রচারণায় গমে ব্লাস্ট রোগ সম্পর্কে অনেক বেশি সচেতন কৃষক। ব্লাস্ট দমনে আমরা এবার সফলতা পেয়েছি, যার কারণে এবার কৃষক গমের ভালো একটা ফলন পেয়েছে। আমাদের গড় ফলন 3.98 মেট্রিক টন হেক্টর প্রতি। কুষ্টিয়া সদর উপজেলা সহ গোটা জেলায় এবছর 9,295 হেক্টর জমিতে গম চাষ হয়েছে, জানিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। বান্দরবানের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ বগা লেকে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। দেশের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত এই হ্রদে আসা পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি উঠেছে। একই সঙ্গে এর প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার উদ্যোগ আশা করেন প্রকৃতিপ্রেমীরা। বান্দরবান প্রতিনিধি হাসান ইসমাইলের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে জাহিদুজ্জামানের রিপোর্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,400 ফুট উঁচুতে অবস্থিত স্বাদু পানির হ্রদ বগা লেক। বান্দরবান সদর থেকে 70 কিলোমিটার দূরে রুমা উপজেলায় কেওক্রাডাং পাহাড়ের কোল ঘেঁষে এর অবস্থান। চোঙা আকৃতির অদ্ভুত এই হ্রদটি দেখতে আগ্নেয়গিরির জ্বালামুখের মতো। এর গভীরতাও প্রায় 125 ফুট। মায়াবী এই লেক সকাল বিকেল রাতে 3 রকমের সৌন্দর্য ফুটিয়ে তোলে। অনেক উঁচু, যদিও মানে ভয় কাজ করতেছিল, কিন্তু আসার পরে মানে প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো, মানে চারিদিকটা এত সুন্দর, মানে দেখে একদম মানে খুব বিমোহিত হয়ে গেছি আমরা। মানে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর। বগা লেক দেশের অন্য কোথাও এরকম প্লেস তো নাই। এইরকম আমি ইন্ডিয়াতেও গিয়েছি, কিন্তু এরকম কোনো লেক দেখি নাই। তবে এই দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ, মোবাইল ফোন নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ সবই অপ্রতুল। এখানে বিদ্যুৎ সমস্যা থাকার কারণে হচ্ছে আমাদের বিভিন্ন মোবাইল বা ক্যামেরা আমরা চার্জ দিতে পারছি না। যেহেতু এখানে আদিবাসীরা বেশিরভাগই করে, তো যদি এখানে যদি কিছু প্রাইভেট ট্যুরিজম কিছু অ্যাড করা হয়, তাহলে মনে হয় আমাদের খাওয়ার পক্ষে বেটার হবে। যেখানে সেখানে ময়লা ফেলি, এটা আমাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। এটা একটু সচেতনতা সবার মধ্যে আনা উচিত। পাশেই সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে চিন্তা নেই পর্যটকদের। এখান থেকে আমরা সিকিউরিটিটা ইনশিওর করতে পেরেছি। আর ওভারঅল বগালেকের যে সেফটি যে বিষয়টা, এটা সবসময় ইনশিওর হতে পারে এটা আমরা মনে করি, কারণ এখানে আমাদের সেনা ক্যাম্প রয়েছে এবং সর্বদা টহল এখানে থাকে। তবে যে হারে পর্যটকের ভিড় বাড়ছে, তাতে অপরূপ এই লেকের সৌন্দর্য টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত প্রকৃতিপ্রেমীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। নিজেদের সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী বিমান 737-এর উৎপাদন সাময়িকভাবে কমানোর ঘোষণা দিয়েছে বোয়িং। ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিল মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটি। এক বিবৃতিতে বোয়িং জানিয়েছে, মধ্য এপ্রিল থেকে 737-এর মাসিক উৎপাদন 52 থেকে কমিয়ে 42 করা হবে। গত অক্টোবরে ইন্দোনেশিয়া এবং মার্চে ইথিওপিয়ায় বোয়িং 737 ম্যাক্স মডেলের 2টি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়লে প্রায় 350 জনের প্রাণহানি ঘটে, যার জেরে সারা বিশ্বে 300-এরও বেশি বোয়িং 737 ম্যাক্স উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয়েছে।